নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়ল বাংলাদেশ। একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ সুজনের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের প্রতি ভালোবাসা জানিয়েছেন পাকিস্তানিরা। বাংলা ভাষা নিয়ে স্পষ্ট ধারণা না থাকলেও অন্যের ভাষার প্রতি শ্রদ্ধা তাদের। আধো আধো শব্দে বাংলা বলার চেষ্টাও করেন তারা। যদিও পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কোনো আয়োজন দেখা যায়নি। পাকিস্তান থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। ভাষা একজন মানুষের ভাবনা, অনুভূতি, চিন্তা, চেতনা এবং সংস্কৃতির মৌলিক দিকগুলো প্রকাশ করে। দেশ ভিন্নে বদলে যায় এই প্রকাশের ভঙ্গিমা, জন্ম হয় নতুন নতুন ভাষার। এত কিছুর পরও নিজের ভাষায় কথা বলতে পারাটা গর্বের অনেকের জন্য। এই যেমন বাংলাদেশিরা, পৃথিবীর একমাত্র জাতিসত্তা যারা ভাষার অধিকারের জন্য রক্ত দিয়েছে। পাকিস্তানি সামরিক জান্তার গুলির সামনে দাঁড়িয়েছে অকপটে। তাই তো এত বছর পর এসে সেই পাকিস্তানিদের মুখে নিজের বাংলা ভাষা শুনতে পারার অনুভূতিটা একটু আলাদা। আমি বাংলাদেশ ভালোবাসি। কেমন আছো? আমি বাংলাদেশ মানুষ ভালোবাসি। বাংলাদেশ ভালোবাসি। বাংলাদেশ ভালোবাসি। 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলাদা কোনো আয়োজন ছিল না পাকিস্তানে। তবে এই দিনটাকে মনে রেখেছেন পাকিস্তানের সাধারণ মানুষ। তাই তো তাদের অকপট স্বীকারোক্তি, নিজের ভাষার প্রতি ভালোবাসার পাশাপাশি তারা আজ সম্মান করেন অন্যের মাতৃভাষাকেও। Feeling good because it's our language and just like Definitely it is my mother language and I feel proud speaking Punjabi language and also Urdu language. কেমন আছো? বাংলাদেশ সুনুদ্দেশ। কেমন আছো? বর্তমানে ৮৩২৪টি ভাষায় কথা বলেন পুরো বিশ্বের মানুষ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভাঙা মন আর বিষণ্ণ চেহারায় পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়ল টাইগাররা। স্থানীয় সময় রাত ৯:৩০ রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে উড়াল দেয় ক্রিকেটারদের বহনকারী বিমান। প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মনে থাকলেও এদিন তাদের দেহের ভাষা ছিল নিরুত্তাপ। মুশফিকের ব্যাটে রান নেই, এমনকি পরের ম্যাচে তার বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভক্তের ভালোবাসা তো আর ফর্ম দেখে হয় না। বিদেশ বিভুঁয়ে তানজিদ তামিমের সঙ্গে সেলফি তোলার আবদার ফ্যানদের। বিপিএল এর ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ধরে রাখতে ব্যর্থ এই ইয়াংস্টারও। ব্যর্থ হয়েছে টপ অর্ডার, সঙ্গে মিডল অর্ডারের কয়েকজনও। হৃদয় জাকেররা এমন ইনিংস না খেললে হয়তো ১০০ রানের নিচে অল আউট হওয়ার শঙ্কায় জেগেছিল ৩৫ রানে প্রথম ৫ উইকেট হারানো দলটার। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে খুব চনমনে ছিলেন না বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই। সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হার। ভুলণ্ঠিত শান্তদের উচ্চাকাঙ্ক্ষার ফানুস। গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টিম হোটেল দ্য ময়দান থেকে বের হয়ে রাত ৯:৩০টায় বিমানে ওঠেন ক্রিকেটাররা। অনুশীলনে রাওয়ালপিন্ডির উইকেট বুঝে নেওয়ার চেষ্টা করবেন ফিল সিমন্স। ২৪ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ফিরতে পারেন ওয়ানডেতে ব্যাট হাতে ছন্দে থাকা মাহমুদুল্লাহ। আবার ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাহিদ হৃদয় ক্র্যাম্প থেকে সম্পূর্ণ ফিট হওয়ার কিছুটা সময় পাবেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে যে কিছুতেই হারাতে চাইবে না টাইগাররা। পাকিস্তানের মাটিতে নাহিদ রানার আগের পারফরমেন্স বিবেচনায় আলোচনায় রয়েছে তাকে নিয়েও। দুবাই ম্যাচে এই পেস সেনসেশনের 11-এ না দেখে যে হতাশই হয়েছিল প্রবাসী বাংলাদেশিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। প্রায় ৩০ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করলেও নেই আমেজ রাওয়ালপিন্ডিতে। স্টেডিয়াম এলাকার বাইরে দেখা যায়নি প্রচারণার ব্যানার, স্থানীয়দের মধ্যেও নেই সেরকম কোনো উত্তাপ। তবে স্টেডিয়ামের নিরাপত্তায় কোনো কমতি রাখেনি পিসিবি এবং পিন্ডি প্রশাসন। কাঁটাতারের ঘোরাটোপ থেকে শুরু করে বাড়তি পুলিশের উপস্থিতি দেখা গেছে পুরো স্টেডিয়াম চত্বরে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহাইমিনের প্রতিবেদন।
ইসলামাবাদ বিমানবন্দর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ট্যাক্সিতে চড়ে বসলে সময় লাগবে মিনিট ৩০। রাজধানীর এত কাছে হওয়ায় ধারণা করা হয়েছিল হয়তো সড়কের চারপাশেই অভ্যর্থনা জানানো ব্যানার দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগত দল, সাংবাদিক এবং সমর্থকদের জন্য। কিন্তু বেরসিক বৃষ্টির কারণেই কিনা অভ্যর্থনার কোনো ছিটে ফোঁটাও পাওয়া গেল না শহর জুড়ে। তবে স্টেডিয়াম পাড়ায় ঢুকতেই চোখে পড়ল ডিভাইডার এবং ফ্লাইওভারের রেলিংয়ে ঝোলানো রোহিত শর্মা, শান্তদের ছবি। ভারত পাকিস্তান বৈরিতায় দেশটিতে ইন্ডিয়ান পতাকা না উড়লেও রোহিত শর্মার ছবি দিয়ে প্রচারণা ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামের গেট থেকে বাউন্ডারি দেয়াল পুরোটাই ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যানারে। সেখানেও একই ছবি, পাশাপাশি বাবর, রোহিত শর্মা, সঙ্গে চারদিকে নিরাপত্তার বাড়াবাড়ি। পুরো স্টেডিয়াম ঘিরে রেখেছে পুলিশ, সঙ্গে দেখা গেল আরো কয়েকটি বাহিনীকেও। তবে এত নিরাপত্তার পরও ভারতের মুখ ফিরিয়ে নেওয়া পোড়াচ্ছে এখানকার সাধারণ মানুষকে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নেই। আমরা ভারতকেও এখানে খেলতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। পাকিস্তানের নিরাপত্তা অনেক ভালো, এখানে কারো কোনো ধরনেরই সমস্যা হবে না। ভারত পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কথা বলেছে, তবে আমি বলবো এমন কোনো সমস্যা এখানে নেই। তারা এখানে আসলে বুঝতে পারবে। পিন্ডি স্টেডিয়ামের পাশে দেখা মিলেছে কয়েকজন বাংলাদেশিরও। খেলা দেখতে এসেছেন কিন্তু মেলেনি সোনার হরিণ টিকিট। আশা ম্যাচের আগে ব্যবস্থা হয়ে যাবে সেটা, আর তাহলেই যে গলা ফাটাতে পারবেন শান্ত মিরাজদের হয়ে। তবে তারা না থাকলেও খুব একটা অসুবিধে হবে না বাংলাদেশের। পাকিস্তানিরা যে সমর্থন দিতে বসে আছে লাল সবুজকেই। 24 তারিখের ম্যাচ দেখার ইচ্ছা আছে, যদি টিকিট কনফার্ম করতে পারি। টিকিট এখনো পাইনি। সেকেন্ড ম্যাচ ইনশাআল্লাহ ভালো করবে, কজ রাওয়ালপিন্ডিতে যে লাস্ট টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের, ওইখানেও বাংলাদেশ খুব ভালো করেছে। মাই ফুল সাপোর্ট ইজ ইন বাংলাদেশ টিম। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে দুবাই গিয়ে বিদ্রূপের শিকার হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আয়োজক হয়েও অন্য দেশে ম্যাচ খেলার জন্য আসায় সামাজিক মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে রিজওয়ানদের। এদিকে দলের পারফরমেন্স নিয়ে মারাত্মক সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে পাকিস্তানের উচিত জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা। পাকিস্তান ক্রিকেট পরিস্থিতির শিকার, ভারতের রাজনীতির শিকার। দেশ দুটির মাঝে চলমান রাজনৈতিক বৈরিতা কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে বিসিসিআই। আয়োজক হয়েও পাকিস্তানকে খেলতে বাধ্য করা হচ্ছে অন্য দেশে, সেটা মেনে নিয়েও যেন নিস্তার নেই রিজওয়ানদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ডু অর ডাই ম্যাচ খেলতে মেন ইন গ্রিনদের অবস্থান এখন দুবাই। ক্রিকেটারদের সেখানে পৌঁছানোর ছবি অফিসিয়াল সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে পিসিবি। বাস এরপর থেকেই কমেন্ট বক্স ছেয়ে গেছে নেতিবাচক মন্তব্যে। আয়োজক হয়েও কেন তারা ভিন্ন দেশে খেলতে এসেছে সেটা নিয়ে করা হচ্ছে ঠাট্টা, বিদ্রূপ। বিষয়টা পাকিস্তানের জন্য কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো অবস্থা। ভারতের গোয়ার্তুমির জন্য একে তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হচ্ছে হাইব্রিড মডেলে, তার উপর এখন শুনতে হচ্ছে কটু কথা। তবে ধারণা করা হচ্ছে যেসব মন্তব্য করা হচ্ছে সামাজিক মাধ্যমে তা করছেন ভারতের সমর্থকরাই। জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সিরিজ চলছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে খেলেন, আর তাদের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা হবে আপনাদের। পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা এটাই। আমাদের ক্রিকেটের মান ৬-৭ বছরে অনেক নিচে নেমে গেছে। এবার ফুটবল চূড়ান্ত হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর লাইন আপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার সামনে বেনফিকা, আর শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা লিভারপুল লড়বে পিএসজির বিপক্ষে। দুই ইংলিশ ক্লাব আর্সেনাল আর অ্যাস্টন ভিলা পেয়েছে সহজ প্রতিপক্ষ, বায়ার্ন মিউনিখের সামনে স্বদেশি লেভারকুজেন। চ্যাম্পিয়ন্স লিগের ড্রর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট অ্যাথলেটিকো মাদ্রিদের। কারণটাও সহজ, মাদ্রিদ ডার্বি মানেই তো যত সব কষ্টের স্মৃতি। স্প্যানিশ ক্লাব দুই ফাইনাল সহ 2013 থেকে 17 মোট 4 বার মুখোমুখি হয় এই দুই নগর প্রতিদ্বন্দ্বী। সে 4 বারই সিমিওনের দলের বিদায় ঘণ্টা বাজায় লস ব্লাঙ্কোস। 4 মার্চের প্রথম লেগ বার্নাবুতে, 11 মার্চের দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্বের টেবিল টপার লিভারপুল খেলবে পিএসজির বিপক্ষে। 2 নম্বরে শেষ করা বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। গ্রুপ পর্বের গোল বন্যার ম্যাচে 5-4 গোলের কষ্টের জয় পেয়েছিল কাতালান শিবির। প্লে অফে বাদ পড়েছে সিটি, ইউভেন্টাসের মতো হেভিওয়েট জায়ান্ট। চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে ফেইনর্ড,
ক্লাব ব্রুগার মতো দলগুলো। শেষ 16তে ফেইনর্ড খেলবে টিকে থাকা একমাত্র ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে। ক্লাব ব্রুগার প্রতিপক্ষ অ্যাস্টন প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। অঘটনের জন্ম দিয়ে শেষ 16তে আসা পিএসভি আইন্ডহোভেনকে পেয়েছে গানার্স। শুধু রাউন্ড অফ 16 নয়, একই দিনে ঠিক হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের লাইন আপ। রিয়ালের জন্য নেই স্বস্তি। অ্যাটলেটিকোকে হারালে আর্সেনাল, এরপর লিভারপুল। অন্যদিকে কিছুটা সহজ পথ বার্সার সামনে। দুই স্প্যানিশ জায়ান্ট ঠিকঠাক করতে পারলে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে আরাধ্যের এল ক্লাসিকো। সাব্বির মিথুন, সময় সংবাদ। নতুন রূপে কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু বর্ণিল ক্যারিয়ারের নানা মুহূর্ত ও টেবিল টেনিসের সাফল্য ব্যর্থতা নিয়ে লিখেছেন আত্মজীবনীমূলক বই জীবন জালের এপার ওপার। খেলোয়াড় হিসেবে নিজের না বলা অনেক কথা উঠে এসেছে এই আত্মজীবনীতে। খেলাধুলা ছাড়াও ব্যক্তি ও সামাজিক জীবনের নানা বিষয় তিনি এখানে তুলে ধরেছেন। জাতীয় প্রেস ক্লাবে লিনুর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক তারকা খেলোয়াড় ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকরা। শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। নিজের আত্মজীবনী প্রকাশের জন্য এমন একটা দিনই বেছে নিলেন দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি জোবেরা রহমান লিনু। বাংলাদেশের টেবিল টেনিসের কিংবদন্তি এই খেলোয়াড় তার বর্ণিল ক্যারিয়ারের নানা মুহূর্ত ও টেবিল টেনিসের সঙ্গে কাটানো সাফল্য ব্যর্থতার দিনগুলো নিয়ে লিখেছেন আত্মজীবনীমূলক বই জীবন জালের এপার ওপার। জোবেরা রহমান লিনুর বইয়ের প্রকাশনা উৎসব আলো করেছিলেন এক ঝাঁক তারকা। ছিলেন তার বড় বোন টেবিল টেনিসের প্রথম জাতীয় চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকরা। বড় বোন হেলেনের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র 9 বছর বয়সে 1973 সালে টেবিল টেনিসে যাত্রা শুরু হয় লিনুর। 1977 সালে জাতীয় প্রতিযোগিতায় নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান। 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছিলেন। তোমাকে উইটনেস পাঠাতে হবে। তুমি যে প্রকাশনা উৎসবে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন কিংবদন্তি এই খেলোয়াড়। এ সময় ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন সাবেকরা। বর্ণিল ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নানা প্রতিবন্ধকতাও ছুঁয়ে গেছে লিনুকে। টেবিল টেনিসকে ভালোবেসে ব্যক্তি জীবনে সংসারীও হতে পারেননি। জীবন জালের এপার ওপারে উঠে এসেছে অজানা এমন অনেক গল্প। প্রথম ক্রীড়াবিদ হিসেবে আত্মজীবনীমূলক বই লেখার সুযোগ পেয়ে সন্তুষ্ট এই ক্রীড়াবিদ। যখন আমি 2001 সাল, তখন আমার বয়স ছিল 37। আমি সে সময় বইটা লেখা শুরু করি। মাঝপথে এসে আমি আর লেখাটা লিখতে পারছিলাম না। বেশিরভাগ লেখা আমার হয়ে গেছে। এটা বইটা প্রকাশ পেত আমার 2002-03 সালে এটা প্রকাশ পেয়ে যাওয়ার কথা ছিল। প্রেমের কথাও আছে, ভালোবাসার কথা আছে, দুঃখ কথা আছে, বেদনার কথা আছে, অবসাদের কথা আছে। আমি কোনো কিছু কাপন্ন করি নাই। সব কিছু তো একটা বইতে লেখা যায় না। যতটুকু লাইফে যেটুকু মানে একটা জিনিস, যেটা একটা মানে চিপটিয়ে যেটুকু লেখা যায়, আমি সেইটুকু লেখার চেষ্টা করছি। না হলে এই বইটা 400 পৃষ্ঠা হয়ে যেত, কেউ পড়তো না। বইটা দাম মতো হয়ে যেত অনেক, কেউ কিনতো না। দীর্ঘ 28 বছরের ক্যারিয়ারের নানা দিক নিয়ে বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মূল্য 400 টাকা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। জমকালো আয়োজনে রাজধানীর লালবাগে অনুষ্ঠিত হলো ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট। উদ্দেশ্য ভাষা শহীদদের স্মরণ ও স্থানীয়দের মধ্যে বন্ধন দৃঢ় করা। এবারের আসরে অংশ নিয়েছে মোট 6 দল। দিনটা বাঙালিদের রাষ্ট্রভাষার, টুর্নামেন্টটা ভালোবাসার। ভাষা শহীদদের স্মরণ করা ও নিজেদের এলাকার বন্ধন দৃঢ় করতে ফ্রাইডে টুর্নামেন্ট আয়োজন করেছে এলাকার ক্রীড়াপ্রেমীরা, যার সহযোগিতায় ছিল আন্তর্জাতিক টেপবল কাউন্সিল। এবারের আসরে অংশ নিয়েছে মোট 6 দল। প্রতিটা দলের বেশিরভাগ অংশগ্রহণকারীরাই হলেন বিভিন্ন পেশার। তবে এদিন সবাই বনে যান ক্রিকেটার। প্রতিটা ম্যাচে ছিল উত্তেজনায় ভরপুর। বিশেষ করে ফাইনাল, সেমিফাইনালের উত্তাপ ছড়িয়েছে অনেক। এমন টুর্নামেন্ট হৃদয় ছুঁয়েছে অংশগ্রহণকারীদের, প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দেরও। পুরান ঢাকার মানুষ খাওয়া দাওয়ায় যেরকম শৌখিন, এরকম খেলায় এবং আয়োজন করায় অতটুকু শৌখিন। খেলাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা সবাই একসাথে আসা, সবাই একসাথে টাইম স্পেন্ড করা, সারাদিন কাটানো, হাসি ঠাট্টা, একটু ঝগড়া, এগুলো নিয়েই হচ্ছে সবকিছু। এখন খেলাধুলার প্রতি ছেলে মেয়েদের আগ্রহ কম, তো আমরা পুরান যারা আছি
আমাদের বড় ভাইরা আছে, সবাইকে নিয়ে নতুনদেরকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করে। আর এই টুর্নামেন্টের দ্বারা আমরা অনেক পুরনো প্লেয়াররা একসাথে খেলাধুলা করি। প্রায় প্রতি বছরই রাজধানীর লালবাগে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। গেল 3 আসরে এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক টেবল কাউন্সিল। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের মোট 24 দেশে তাদের বিচরণ। বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজন করে আন্তর্জাতিক টেবল টুর্নামেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নামও। বাংলাদেশ টেবল যাতে একটা অর্গানাইজ ওয়েতে গ্লোবালাইজেশনের দিকে যায় উইথ দ্য টেপ টেনিস ক্রিকেট, এশিয়া কাপ হোল্ড করতে পারি, যেটা আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ জুলাই আগস্টের দিকে, যেখানে ইনশাআল্লাহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। শ্রীলঙ্কাতে ওয়ার্ল্ডের অনেক দেশই পার্টিসিপেট করতেছে, বাংলাদেশের হয়ে আমরা সুযোগ পেলাম। তো আমরা আশা করি একটা ভালো টিম তৈরি করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা দল নিয়ে আমরা যেতে পারি। এই জন্য সবার দোয়াও চাই, আর ভালো ভালো প্লেয়াররা এখান থেকেও আসবে, প্লাস আমরা আরও ট্রাই করবো ভালো কিছু প্লেয়ার অ্যাটাচড হোক। 2 দিন ধরে চলে এই টুর্নামেন্ট। এদিন ম্যাচ শেষে ট্রফি উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় ফ্রাইডে প্রিমিয়ার লিগের 16তম আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3.5 বছর আগে ক্লাব ছাড়লেও বার্সেলোনায় কদর কমেনি লিওনেল মেসির জার্সির। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর মতে জার্সি বিক্রিতে বার্সার বর্তমান দলের বেশিরভাগ সদস্যের থেকে এগিয়ে আছেন লিও। লিওনেল মেসি ও বার্সেলোনা একই সূত্রে গাথা। আক্রমণ ভাগে মেসির নেতৃত্বে নিজেদের সেরা সময় পার করেছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করেছে বার্সা, তবে এখন তা শুধু সোনালি অতীত। প্রায় 3.5 বছর আগে বার্সা ছেড়েছেন মেসি। ক্লাবটি থেকে মেসির বিদায়টা ছিল না খুব একটা সুখকর। বিতর্ক নিয়ে স্পেন ছাড়েন লিও। মাঝে প্যারিস ঘুরে লিও এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে এখনো বার্সেলোনার সমর্থকদের হৃদয়ে গেঁথে আছেন আর্জেন্টাইন মহাতারকা। ভিন্ন ক্লাবে খেললেও এখনো কাতালুনিয়ায় আবেদন কমেনি মেসির জার্সির। সমর্থকদের চাহিদার শীর্ষে এখনো এলেমটেনের আইকনিক 10 নম্বর জার্সি। ভক্তরা লিওকে ভাবেন বার্সার একজন হিসেবেই। বার্সেলোনায় মেসির জার্সি বিক্রির সংখ্যা এতটাই বেশি যে তা ছাড়িয়ে গেছে ক্লাবটির বর্তমান দলের অনেক সদস্যকে। স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এস এর প্রতিবেদন বলছে বার্সার জার্সি বিক্রিতে মেসির থেকে এগিয়ে আছেন মাত্র 2 ফুটবলার। তবে ভিন্ন ক্লাবে খেলায় মেসির নামে জার্সি বিক্রি করতে পারে না বার্সেলোনা। তাই সমর্থকরা বার্সেলোনার স্টোর থেকে নম্বরবিহীন জার্সি কিনে সেখানে বসিয়ে নেন মেসির নাম। অথচ গত 3 মৌসুমে বার্সার জার্সি পরে মাঠেই নামা হয়নি মেসির। এই মুহূর্তে বার্সার জার্সি বিক্রিতে শীর্ষে আছে 2 ফুটবলারের নাম, রবার্ট লেভানডস্কি ও লামিন ইয়ামাল। বার্সার একাডেমি থেকে উঠে আসা লামিন ইয়ামালকে অনেকেই দেখছেন মেসির উত্তরসূরি হিসেবে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্সি বিক্রিতে তৃতীয় স্থানটির জন্য লড়াই করছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া এগিয়ে আছেন পেদ্রি থেকে, আর 5-এ আছেন লা মাসিয়া থেকে উঠে আসা আরেক ফুটবলার গাভি। কদর কমেনি বার্সার সাবেক খেলোয়াড় নেইমার, ইনিয়েস্তা ও জাভিদের নামও। নম্বরবিহীন জার্সি কিনে সাবেক এই ফুটবলারদের নাম বসিয়ে এখনও জার্সি গায়ে জড়াচ্ছেন সমর্থকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। দলবদলের বাজারে নতুন গুঞ্জন, আল নাসর ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমারের শূন্যতা ঘোচাতে আল হিলাল পর্তুগিজ সুপারস্টারের দিকে হাত বাড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন, নতুন করে আরো অন্তত 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন তিনি। সঙ্গে থাকবে ক্লাবের মালিকানা। নতুন চুক্তিতে বেতনও বাড়ার কথা রয়েছে CR7-এর। তবে লম্বা সময় ধরে ট্রান্সফার মার্কেটে এমন গুঞ্জন চললেও এখনো তা বাস্তবতার মুখ দেখেনি। বর্তমান চুক্তিতে আল নাসর থেকে বছরে 200 মিলিয়ন মার্কিন ডলার আয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে 90 মিলিয়ন বেতন বাবদ পেলেও বাকি 110 মিলিয়ন তার আসে ব্র্যান্ডিং সহ অন্যান্য খাত থেকে। এই বিশাল অঙ্কের অর্থ তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। নতুন চুক্তি হলে এই অঙ্কটা ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে 250 মিলিয়নের ঘর। তবে ট্রান্সফার মার্কেটে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে রোনালদোকে নিয়ে। পারিশ্রমিক নিয়ে ঠিকঠাক বনিবনা হচ্ছে না তার আল নাসরের সঙ্গে। বিষয়টি নিয়ে আলোচনা চলমান আছে দুপক্ষের। এজন্যই নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে দীর্ঘসূত্রিতা, আর এই সুযোগে সেখানে এন্ট্রি নিয়েছে তৃতীয় পক্ষ।
আর কেউ নয়, সেটা আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। সৌদি আরবের বিভিন্ন সূত্র বলছে, নেইমার চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে দলে, সেটা পূরণ করতেই তারা রোনালদোকে পেতে চায়। এজন্য আল নাসরের চেয়েও বেশি টাকা খরচ করতে প্রস্তুত আল হিলাল। তবে সেখানে ক্লাবের মালিকানার কোনো অংশ থাকবে কিনা তা নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র। পরিবার নিয়ে আল নাসরে বেশ ভালোই সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আক্ষেপ রয়ে গেছে তার শিরোপা নিয়ে। ক্লাব থেকে কারিগরি অর্থ নিলেও এখন পর্যন্ত বলার মতো কোনো ট্রফি উপহার দিতে পারেননি তিনি। এই আক্ষেপ থেকে ঠিকানা বদল করতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কদিন আগে 41-এ পা দিয়েছেন রোনালদো। সৌদি আরবে থাকলেও তার ইচ্ছা একটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা, একই সঙ্গে লিগ টাইটেল। আল নাসরে সেটা সম্ভব হচ্ছে না দেখেই রন সিদ্ধান্ত বদল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এসএম ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশে গলফ এবং খেলোয়াড়দের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় 8ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এর আগে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারে টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগণ এবং দেশের সকল গলফ ক্লাব থেকে 704 জন গলফার ও রানার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা চেষ্টা করছি গলফটাকে আরও জনপ্রিয় করার জন্য। এখানে প্রফেশনালদের জন্য আমরা টাকা পয়সা দিয়েছি, তারা যেন বেশি করে প্রফেশনাল টুর্নামেন্ট খেলতে পারে বাইরে, সেটার জন্য চেষ্টা জারি আছে। ইয়াং জেনারেশনকে গলফে অভ্যস্ত করা, গলফের সমস্ত টেকনিকগুলো শিক্ষা দেওয়া, সেই কাজ আমরা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যেভাবে কাজ করে যাচ্ছি গলফের উন্নয়ন করা সম্ভব হবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।